আমি আসছি, দেখিয়ে দিচ্ছি। গুজরাটে টোটাল আসন 26, বিজেপি 26টি আসন পাচ্ছে গুজরাটে। এবং গতবারের রেজাল্টের রিপিট হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে। 2019-এও বিজেপি 26টি আসনই পেয়েছিল গুজরাটে। বুথ ফেরত সমীক্ষা বলছে এবারও বিজেপি 26টি আসন পাবে। কয়েকদিন আগে 1 বছর 1.5 বছর আগে গুজরাটে বিধানসভা ভোট হয়েছে, সেখানে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। এবং যেহেতু মোদি এবং নরেন্দ্র মোদি, অমিত শাহ 1 এবং 2 নম্বর ব্যক্তি, তারা গুজরাট থেকে এসেছেন, অর্থাৎ মনে করা হচ্ছে গুজরাটের ভোট এবারও বিজেপির পক্ষেই যাচ্ছে, কংগ্রেস এবং আপের পক্ষে কোনো ভোট যাচ্ছে না। গোয়ার কি অবস্থা? গোয়াতে 2টি আসন, 1টি আসন কংগ্রেস। গোয়াতে 2টি আসন আছে, একটা সাউথ গোয়া, একটি নর্থ গোয়া। এখানে বিষয় হলো সাউথ গোয়ার যে সিট, সেই সিট কিন্তু ক্রিশ্চিয়ান অধ্যুষিত সিট, সেখানে চিরকাল কংগ্রেস জিতে এসেছে। আর নর্থ গোয়া, সেই সিটটা কিন্তু হিন্দু অধ্যুষিত সিট, সেটা কিন্তু বিজেপি জিতে এসেছে। একটা এবং একটা, গতবারও তাই ছিল, এবারও তাই। এখানে কিন্তু ক্রিশ্চিয়ানদের একটা বড় ভোট কিন্তু গোয়াতে রয়েছে। মহারাষ্ট্র খুব জটিল স্টেট, 48টি সিট, গোটা ভারতবর্ষে উত্তরপ্রদেশের পর দ্বিতীয় রাজ্য যেখানে সর্বাধিক সিট রয়েছে, 48টি সিট। এখানে বিজেপি, এখানে চতুর্মুখী ফাইট হচ্ছে, মাথায় রাখতে হবে, এখানে চতুর্মুখী লড়াই হচ্ছে। এখানে বিজেপি পেতে পারে 32 থেকে 35, কংগ্রেস জোট পেতে পারে 15 থেকে 18। অর্থাৎ শিবসেনা ভেঙেছে, এনসিপি ভেঙেছে, সিন্ধে রয়েছেন বিজেপির সঙ্গে, আর কংগ্রেসের সঙ্গে রয়েছেন উদ্ধব ঠাকরে। এদিকে এনসিপির সঙ্গে, বিজেপির সঙ্গে রয়েছেন অজিত পাওয়ার, আর কংগ্রেসের সঙ্গে রয়েছেন শরদ পাওয়ার। এখানে 2টি বিষয় আছে। একটা হচ্ছে শরদ পাওয়ারের যে প্রতীক, সেই প্রতীক নিয়ে চলে গেছেন অজিত পাওয়ার, সেটা একটা ইস্যু আছে। এবং শিবসেনার ক্ষেত্রেও তাই হয়েছে, তার কারণ উদ্ধব ঠাকরে শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের ছেলে, তার কাছেও কিন্তু সেটা নেই। অর্থাৎ একনাথ শিন্ডে কিন্তু বেশিরভাগ এমপিকে ভাঙিয়ে নিয়ে বিজেপির সাথে যোগদান করেছেন। যদিও এই 48টি সিট অত্যন্ত ডাইসি জায়গা, এখানে কিন্তু চতুর্মুখী ফাইট হয়েছিল। আমরা অনেকেই মনে করেছিল বিজেপি জোট এখানে অনেকগুলো সিট কম পাবে, কিন্তু কম হচ্ছে, কিন্তু খুব বিরাট কম হচ্ছে বলে মনে হচ্ছে না, যেটা বুথ ফেরত সমীক্ষায় আসছে। আমি জানি না বুথ ফেরত সমীক্ষা কতটা সঠিক হবে, কতটা মিলবে, কিন্তু বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপি 32 থেকে 35টা আসন পেতে পারে। আসছি রাজস্থান, ইলেকশন হলো, রাজস্থানে বিজেপির আসন কমছে, রাজস্থানে বিজেপি 18 থেকে 23, কংগ্রেস 2 থেকে 7। এখানে রাজপুতদের ক্ষোভ ছিল, এবং এখানে কিন্তু 1% ভোটে সরকার গড়েছে বিজেপি, 1% 1.5% ভোটের ফারাক ছিল। এবং এখানে কিন্তু বিজেপির ক্যান্ডিডেট মুখ্যমন্ত্রী করা হয়নি বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে, বিজয় রাজে সিন্ধিয়ার মেয়ে বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে কিন্তু মুখ্যমন্ত্রী করা হয়নি। প্রথম বাদের বিধায়ক মোহন শর্মা, তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছেন, একদম অচেনা অনামী লোক। অর্থাৎ বিজেপি কিন্তু এখানে অনেকটা সিট কিন্তু হারাচ্ছে, 2 থেকে 7টি সিট কিন্তু হারাচ্ছে। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু 25টা সিটের মধ্যে খুব সম্ভবত 25টা সিটই পেয়েছিল 2019-এর 25 পেয়েছিল 2019-এ। একদম মধ্যপ্রদেশ পালাবদল হয়েছে, মুখ্যমন্ত্রীর জায়গায় 29টা আসন বিজেপি পেতে পারে 26 থেকে 29, কংগ্রেস পেতে পারে 0 থেকে 3। অর্থাৎ মধ্যপ্রদেশও কিন্তু একটু হলেও কংগ্রেসের সিট বাড়ছে। একমাত্র ছিন্দওয়ারা থেকে গতবার কিন্তু নকুল নাথ, কমলনাথের ছেলে, জয়ী হয়েছিলেন 1টি সিটে। এবারে কিন্তু কংগ্রেসকে মধ্যপ্রদেশে 3টে সিট দেওয়া হচ্ছে, সর্বাধিক পেতে পারে। হ্যাঁ, একদমই তাই, সর্বাধিক 3টি পেতে পারে। ছত্তিশগড়, এখানেও ক্ষমতার পালাবদল হয়েছে, কংগ্রেসের সরকার চলে গিয়ে বিজেপির সরকার এসেছে। এখানে কিন্তু টোটাল সিট 11, বিজেপির সিট বাড়ছে, সম্ভবত 9 থেকে 11টা সিট বিজেপি পেতে পারে, কংগ্রেস পেতে পারে 1 থেকে 4টে সিট।
এখানে কিন্তু একটা বড় ফ্যাক্টর আদিবাসী ভোট। আমরা যদি গত বিধানসভা নির্বাচন দেখি ছত্তিশগড়ের বস্তার রিজিয়ন, যেখানে পুরোপুরি আদিবাসী ভোট রয়েছে, যেখানে বেশিরভাগ সিট কিন্তু বিজেপি নিয়ে চলে গেছে কংগ্রেস হাত থেকে, অর্থাৎ আদিবাসী ভোট কিন্তু অনেকটাই কংগ্রেসের দিকে সুইপ করেছে এই ছত্তিশগড়ে। এখনো পর্যন্ত সর্ব সাকুল্যে যতগুলো আসনের রেজাল্ট বেরিয়েছে, 322টি আসনের বুথ ফেরত সমীক্ষা আসছে। বিজেপি জোট পেতে পারে 203 থেকে 213, কংগ্রেস জোট ইন্ডিয়া জোট পেতে পারে 93 থেকে 98, সঙ্গে সিপিআইএম তৃণমূল কংগ্রেসের মধ্যে দল রয়েছে, তারা পেতে পারে 17 থেকে 22। অর্থাৎ আমি যদি ধরেও নিই যে এই দুটোকে এক করা হয়, তাহলেও কিন্তু 122 থাকছে, এদিকে 203 থাকছে। অর্থাৎ কংগ্রেস এবং আদার্সের যে জায়গা, সেই আদার্সের জায়গা আমি ধরে নিলাম কংগ্রেস জোট এবং আদার্সকে মিলে, তাতেও কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি জোট অন্তত 100টি আসনে এগিয়ে রয়েছে। আমি আলোচনায় ফিরছি। সুমন ভট্টাচার্য, সুমন, কি মনে হলো? আমি প্রথম থেকেই এক্সিট পোলের যে ফ্যালাসিগুলো নিয়ে আমার চিন্তা, দেখুন মহারাষ্ট্রে 48টা আসন, তার মধ্যে গতবার বিজেপি জোট পেয়েছিল 43টা, একদম ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর কংগ্রেস নেতৃত্বাধীন জোটের যা গেইন দেখানো হচ্ছে, সেটা আপনাদের হিসেব অনুযায়ী 15 থেকে 18। যদি কংগ্রেস 10টা সিট গেইন করে এবং আমি যদি পাশের রাজ্য রাজস্থানে দেখি কংগ্রেস 5টা সিট গেইন করে, তাহলে কংগ্রেস এত খারাপ জায়গায় থাকতে পারে না। তাহলে সুইংটা বিজেপির বিরুদ্ধে অনেক বেশি, যেটা আমরা হিসেবের মধ্যে রাখছি না। মহারাষ্ট্রে যদি ভেঙে যাওয়া উদ্ধব ঠাকরের দল এবং ভেঙে যাওয়া শরদ পাওয়ারের দল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে 18টা আসন পায়, তাহলে ওটা 18 না, ওটা অন্তত 25-30-এ গিয়ে থামবে, যেটা হয়তো এক্সিট পোল হিসেব করতে পারছে না। একই রকম অবস্থা ছত্তিশগড়ে যদি নয়, ছত্তিশগড়ে গতবারই তো বিজেপি 11টা পেয়ে বসেছিল। ছত্তিশগড়ে 14টা সিটের মধ্যে 11টা ছিল। তাহলে সেখানে যদি কংগ্রেস যদি 4টের গেইন করে, তাহলে বিজেপির পক্ষে 9টা সিট পাওয়া সম্ভব নয়। এটা বিজেপি মানে কোনো মতেই পাওয়া সম্ভব নয়। ফলে দেয়ার ইজ ফ্যালাসি ইন দ্য এন্টায়ার এক্সিট পোল। ঠিক যেমন ওই পশ্চিমবঙ্গের ওইটাতে যদি আসি, যেখানে 6-6 দেখানো হচ্ছে তৃণমূল এবং বিজেপির, যদি আমি তৃণমূলের সবচেয়ে কমটা নিই 3, তাহলে যদি বিজেপির সবচেয়ে বেশিটা আমায় নিতে হবে 3 আর 9 করলেও সেটা 12 হয়, সেটা কোনোদিন 10-এ দাঁড়াবে না। একটা যে শিবাজিদা, মহারাষ্ট্রের যে অঙ্ক আমরা আলোচনা করছি, এই মহারাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু 4টে 4 কর্নার ফাইট, সেই অর্থে বলতে গেলে না। যদি হিসেব আমরা দেখি যে আমি শিবসেনাকে দুটো গ্রুপ ধরলাম, শিবসেনার একটা গ্রুপ তো বিজেপির সঙ্গে মেনে নিচ্ছি, দুটো গ্রুপ না ঠিকই আমি ধরে নিচ্ছি, একটা সাথে রয়েছে, একটা ওর সাথে রয়েছে। ভোটার যা আছে, যে ভোটারটা শিবসেনাকে ভোট দিত, সেই সেনাতে ভোটটা দুটো জায়গায় হয়ে গেছে। আমি একটা কথা বলি, মহারাষ্ট্রে একটা অদ্ভুত শিবসেনার যে একটা হিন্দু ভোটার, একদম কোর ভোটার, সেই ভোট কোথায় দেবে? আমি একটা বিজেপিকে বালা সাহেব আম্বেদকরের, বালা সাহেব ঠাকরের যারা পন্থী ছিলেন, আবেগ ছিল, তার বিশ্বাস করতেন, তারা কোন দিকে দেবেন? সিম্পল যা ট্রেন্ড, মানে আমি যদি এই এক্সিট পোলকে 1%ও বিশ্বাস করা উচিত নয়, তাহলে বলবো যে যদি রাজস্থান, যেখানে সবচেয়ে বেশি মেরুকরণের উপর বিজেপি ক্ষমতা এসছে, সেখানে যদি 7টা সিট পায়, বা মহারাষ্ট্রে যদি 15 থেকে 18টা সিট পায়, তাহলে ধরে নিতে হবে সেখানে ভোটটা বিজেপির বিরুদ্ধে হচ্ছে। সেখানে কে সিন্ধের পক্ষে, কে কিছু করে। আমার এখানে একটা সিম্পল বলার রয়েছে, যেটা ইউ আর রাইট, 4 কর্নার হচ্ছে একটা অর্থে, কেননা দুটি পার্টি, একটি পার্টির ভোট ব্যাংক একই, সেটা হচ্ছে মহারাষ্ট্রবাদী যে হিন্দুত্বের ভোট, সেটা হচ্ছে শিবসেনার ভোট, সেই ভোটটা স্প্লিট হয়েছে, এবং একই এনসিপির যে ভোটটা ছিল কাকা ভাইপোর মধ্যে, সেটা স্প্লিট হয়েছে। এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাবো দুটি জায়গাতেই যারা স্প্লিট করে গেছে। মহারাষ্ট্রে আমি গেছিলাম কিছুদিন আগে একটা অন্য কাজে, বিশ্ববিদ্যালয়ের কাজে, অন্য কাজে, এবং আমি দেখেছি কি পরিমাণে সিন্ধের প্রতি এবং অজিত পাওয়ারের প্রতি সাধারণ তাদের যে ভোটার, যারা ভোট ব্যাংক, আমি যাদের সাধারণ লোকের সঙ্গে কথা বলেছি, তাদের বিদ্বেষ রয়েছে এবং তাদের ক্ষোভ রয়েছে। এবং সেই জায়গাটাতে কিন্তু বিজেপি যতটা না লুজ করবে, আমি বলবো দুটি রাজ্য, আমি বলছি বিশ্ব প্লিজ পরে মিলিয়ে নিতে পারবো আমরা, সেটা হচ্ছে মহারাষ্ট্র এবং বিহার।
এনডিএ এর ক্ষতি বেশি হবে, অর্থাৎ তার শিবাজী দা, এখানে এই জায়গায় তাদের ক্ষতি হবে বিজেপির থেকেও বেশি। এখানে প্রকাশ আম্বেদকরকে পাশে না পাওয়া কি কংগ্রেসের একটা বড় ড্যামেজ হয়ে গেল? কংগ্রেসের খালি প্রকাশ আম্বেদকরকে পাশে পাওয়া নয়, কিন্তু কংগ্রেসের যেটা হবে, কারণ একটা আমরা ইনফাইটিং উইদিন দ্য বিজেপি, উইদিন মানে দেখো সমস্তটাই তো আরএসএস থেকে বেরিয়েছে বিজেপির। আরএসএস এর এপি সেন্টার হচ্ছে নাগপুর, এবং নাগপুরের ক্যান্ডিডেট হচ্ছেন নীতিন গডকরি। সেইখানকার যে পলিটিক্সের ডাইমেনশনটা যদি আমি আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে আরম্ভ করি, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় বিজেপি কেন লুজ করবে এবং করতে পারে, করার সম্ভাবনা আছে, এবং কংগ্রেসের আনএক্সপেক্টেড গেইনও অনেক জায়গায় হতে পারে। দেবজিৎ, না, আমাদের হিসেব যা বলছে, মানে আমার ব্যক্তিগত হিসেব, মহারাষ্ট্র 39 আপনাদের শুনে অবাক লাগতে পারে ইত্যাদি, তার কারণ যে বিদর্ভ অঞ্চল, মহারাষ্ট্রের যে বিদর্ভ অঞ্চল, সেই অঞ্চলের যে বিতর্ক, সেখানে যে সিটগুলো, সেগুলো পুরোটাই বিজেপি পাবে, এবং সেখানে বিজেপি তো 39টা দাঁড়ায়নি। না না, আমি বলছি বিজেপি মানে আমাদের এনডিএ এর বিদর্ভে, যেখানে আমরা বিজেপির লোকেরা ফাইট করছে আর কি, সরাসরি সামনে দাঁড়িয়ে বিদর্ভে পুরোপুরি বিজেপি প্রার্থী দিয়েছে, অন্যরা প্রার্থী দেয়নি। তো আমাদের এনডিএ 39 টোটাল ও মহারাষ্ট্র থেকে পাচ্ছে, যেখানে দাঁড়িয়ে আপনারা বলছেন যে শরদ পাওয়ারের যে স্প্লিট, শরদ পাওয়ারের সঙ্গে প্রতীক নেই, অন্যদিকে সিন্ডের সঙ্গে প্রতীক আছে। মানে শিবসেনার, আপনি একটা জিনিস ঠিকই বলেছেন, আমি আপনার সঙ্গে একমত, হিন্দুত্ববাদী বালাসাহেব ঠাকরের যে কোর ভোট, বালাসাহেবকে দেখে যে ভোট হতো, যে বালাসাহেব গেরুয়া পরে বলতেন যে রাম বা মন্দির তৈরি করা বা বাবরি ধাঁচা যে ভেঙে যাওয়া, সেটাকে আমি সমর্থন করছি, এবং সোচ্চারে বলতেন, সেই যে অস্মিতা, মানে হিন্দুত্ব অস্মিতা, মহারাষ্ট্রিয়ান হিন্দুত্বের অস্মিতা, তার যে লিজেন্ডারি ক্যাপাসিটি, সেটা তো বইছেন এখন সিন্ডে, এটা তো ঘটনা। বিশ্বাস করেন? বিশ্বাস করি মানে বুঝলাম না, হেসে ছোট করা যাবে না, ব্যাপারটা হচ্ছে সেটাই তো হয়েছে, সেটাই তো হয়েছে, আগের নির্বাচনে তো তাই হয়েছে, সেটাই তো হয়েছে। প্রমাণ এখনো হয়নি, কিন্তু না না, প্রমাণ হবে ভোটে। প্রমাণ কিভাবে হবে? বিধায়করা যখন ভোটে হবে, বিধায়ক চলে গেছেন সঙ্গে, ঠিক আছে, চলে গেছেন, ভোট কিন্তু যায়নি এখনো, না, ভোট গেছে কি জানি না। ভোট কখনোই ঠাকরের সঙ্গে যাচ্ছে না, বালা সাহেবের প্রকৃত উত্তরসূরি হিসেবে ওখানে সিন্ডে সেই জন্যই এসে দাঁড়িয়েছেন। সেই দুলালে চাল মিশি দেখা যাক, দেখা যাক। আমার একটা পয়েন্ট আছে, যদি আমি বিজেপির মুখপাত্রের বক্তব্য বিশ্বাস করে নিই, তাহলে গতবারে বিজেপি প্লাস শিবসেনা যখন একসঙ্গে লড়েছিল, যে 43টা পেয়েছিল, সেই 43টা সাকসেস আসা উচিত, কারণ তাহলে তো সমস্ত হিন্দুত্বের ভোট একনাথ শিন্ডের কাছে আছে, তাহলে ওটা কমে 32 হতে পারে না। যদি একনাথ শিন্ডে হিন্দুত্বের উত্তরাধিকার বা বাল ঠাকরের উত্তরাধিকারকে ক্লেম করেন, তাহলে ওটা 32-এ থামে না, তাহলে উনি আবার 43-এ নিয়ে যাবেন। আমার আরেকটা আচ্ছা, আমি এখানে একটা কথা বলতে পারি বিশ্বদা, আমরা মহারাষ্ট্র নিয়ে আলোচনা করছি, অবশ্যই একটু সময় নেব। আমি মানে ইনফ্যাক্ট এটা একটা অ্যানালিটিক্যাল বিষয়। মহারাষ্ট্রের আগেও কিন্তু আপনি বোধহয় 26টা গুজরাটে দিয়েছেন, একটু সৌরাষ্ট্রকে দেখবেন এবং নর্থ গুজরাটকে দেখবেন, মানে আমি শুধু দেখবার কথা বলছি, কারণ নির্বাচনের পরে এটা দেখা যাবে এখানে কিন্তু একটা ইন্টারনাল সুইং আছে, এবং সেটা বিজেপির মধ্যে বিজেপি। গুজরাটে আমার মনে হয় না। আমি আসছি এবার যদি মহারাষ্ট্রের প্রসঙ্গেও যদি আসি, তাহলে মহারাষ্ট্রে 48টা সিটের মধ্যে অবশ্যই 43টা সিট ছিল, কিন্তু স্প্লিট ফ্যাক্টরের মালিকানা মূলত থাকে কার কাছে? আপনার কি মনে হয় শরদ পাওয়ারকে ওভারকাম করতে পারবেন অজিত পাওয়ার? এটা পাবলিক সেন্টিমেন্ট। আবার ঠিক উল্টো দিকে যার লেগাসি ডিরেক্ট বালা সাহেবের, যেটা উদ্ধব ঠাকরে, তাকে সিন্ডে হয়তো স্টেজ ম্যানেজ করা যেতে পারে উইথ নাম্বারস, যেটা করা হয়েছে, কিন্তু এবার তাদের ফেস করতে হবে সেই স্প্লিটটাকে, মানুষকে। আমি পরিষ্কারভাবে বলতে পারি যে কোনো অবস্থাতেই এই এনডিএ কম্বিনেশন মহারাষ্ট্রে কোনো অবস্থাতেই হাই সিটস পেতে পারে না। মহারাষ্ট্রে এনডিএ পুরোপুরি হিন্দুত্বের এজেন্ডায় লড়ছে, যারাই আছে, বিজেপি তো লড়ছেই, শিবসেনার যে স্প্লিট এসেছে আপনারা হাসাহাসি করলেন, কিন্তু সেই স্প্লিটের দায়িত্ব যিনি নিচ্ছেন, তিনি সরাসরি চিহ্ন নিয়ে, প্রতীক নিয়ে, তিনি বালা সাহেবের উত্তরাধিকার বলে কমিশন বা মানুষের কাছে প্রতিবাদ্যতা রেখেছেন। 3 নম্বর, আপনি যদি অজিত পাওয়ারের কথা বলেন, অজিত পাওয়ারের প্রেস কনফারেন্সটা দেখবেন, যেদিন উনি স্প্লিট করলেন, তিনি সেদিন গোধ্রা এবং তার পরবর্তী যে মহারাষ্ট্রেতেও যে বোম্বাই হামলা ইত্যাদির পরে যেগুলো হয়েছিল, সেই স্পিয়ারে হিন্দুদের ওপরে শরদ পাওয়ার কি অত্যাচার করেছেন, একদম আমি বলছি না, বিজেপি মনে বললো না, সেইটাকে সামনে 30,000 কোটি টাকা বাঁচানো, 30,000 কোটি টাকা আমার একটা কথা বলি। এই বিশ্বদা, সকালবেলা আজকে প্যান্ডি খেয়ে বেরিয়েছিলাম, 14 টাকা একটার দাম।
এই যে হারে ফিগার দেখাচ্ছেন না, 28 টাকা হয়ে যাবে। এই প্লিজ এরম ফিগার দেখাবেন না। এখনো 1,500 টাকা গ্যাস, আমি লিখছিলাম সংসার খরচ কি দাঁড়াবে, যানবাহন 20 টাকা বাস ভাড়া, LIC-টাতে যা দিই তাতে আলো GST দিতে হবে, মানে প্লিজ এরম ফিগার দেখাবেন না। কারণ ইন্টারনালি বিজেপিও এটা খুব ভালো করে জানে। আপনি হয়তো খেয়াল করবেন, মহারাষ্ট্র নিয়ে কথা বলছেন, মহারাষ্ট্রে কদিন আগে নীতিন গাডকারির জন্মদিন গেল। সমস্ত মানে মহারাষ্ট্রের সমস্ত খবরের কাগজে হাফ পেজ করে বিজ্ঞাপন গেছে ওনার জন্মদিনের ছবি সহ, একটা কোম্পানি করেছে। আমি বলছি বিজেপির ইন্টারনাল পলিটিক্স মহারাষ্ট্রে যতই ওরা হিন্দু বলে পুরো ব্যাপারটাকে এক করে দেওয়ার চেষ্টা করছে, তা কিন্তু নয়। কেন? চাক্কি পিসিং অজিত পাওয়ার নিয়েছে, সিন্ডেকে নিয়েছে, এরপরে এই সব জিনিসকে একত্র করা অত সহজে আত্মীকরণ করা চক্রবর্তী, আচ্ছা, যদিও তৃণমূলের কোনো এই জায়গায় কোনো নেই, তবুও না, দেখুন, আমি প্রথমত গুজরাটে যেটা 26-0 দেখাচ্ছেন, গতবারও 26-0 ছিল, তার আগের বারও সম্ভবত পরপর দুবার 26-0 ছিল। আপনারটা আপনি বলবেন, কংগ্রেসেরটা তৃণমূলেরটা তৃণমূলকে বলতে দিন। এবার ইন্টারেস্টিংলি আম আদমি পার্টি কিন্তু গুজরাটে একটা সিগনিফিক্যান্ট ভোট পার্সেন্টেজ গেইন করেছে ভেরি রিসেন্টলি, এবং আপের সাথে কংগ্রেসের জোটটা খুব সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড হয়েছে। সিমিলার ইনসিডেন্ট আপনি রাজস্থান এবং মধ্যপ্রদেশে ছিল। রাজস্থানে কার্যত হোয়াইট ওয়াশ, মধ্যপ্রদেশে একটা আসন ছাড়া বাকি সবগুলো বিজেপির ছিল। এবার রাজস্থানে যদি 7টা আসন সাকসেসফুলি আসতে পারে বা মধ্যপ্রদেশে এতগুলো আসন আসতে পারে, তাহলে গুজরাট একেবারে আবার ওয়াশ আউট হবে, আমার মনে হয় সেই জায়গায় যাবে না। এবং সামগ্রিকভাবে যে ফলাফলের ট্রেন্ড দেখা যাচ্ছে, আপনি মহারাষ্ট্র যেটা বললেন, আমার ব্যক্তিগত ধারণা মহারাষ্ট্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যে র্যালিগুলো আমরা দেখেছি, কংগ্রেস এনসিপি মানে শরদ পাওয়ারের এনসিপি আর উদ্ধব ঠাকরের যে শিবসেনা, তার এগেনস্টে তার ফরে যে ক্রাউড, যে জনসমর্থনের জোয়ার আমরা দেখেছি, ঠিক একই রকম যেরকম বিহারের ক্ষেত্রে আমরা তেজস্বী যাদবের ক্ষেত্রে জনসভায় দেখেছি ইউফোরিয়া কার্যত, সেই একই জিনিস কিন্তু মহারাষ্ট্রেও দেখা গিয়েছে। সামগ্রিকভাবে বিজেপির কপালে ভাঁজ ফেলার জন্য এই মুহূর্তে ভারতবর্ষে যদি 3টে স্টেট থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে মহারাষ্ট্র, বিহার এবং কর্ণাটক। তার মধ্যে আমি জানি না আপনাদের কর্ণাটকের হিসেবে একরকম দেখাচ্ছে, মহারাষ্ট্রে আমার ধারণা ব্যক্তিগতভাবে এই হিসেবটা পুরো রিভার্স হবে, এবং বিজেপি মহারাষ্ট্রে, বিজেপি অ্যাজ এ হোল অ্যালায়েন্স সহ মহারাষ্ট্রে 20 পেরোবে না আউট অফ 48। আমি গুজরাট নিয়ে আমার একটু বলা আছে, আমার তো স্টেক থাকবেই গুজরাটে। 60% ভোট আমরা হোল্ড করি ওখানে, সেটা কমে কত হতে পারে? এখানে যারা বিশেষজ্ঞ আছেন তারা বলুন, 14 আমরা 26 ছিলাম, ওই জন্যই তো গুজরাটে এমন অবস্থা হয়েছে, 14 26 ছিলাম, 60% ভোট পেয়ে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে হয়েছে। 60% ভোট পেয়ে গুজরাটে যখন এত কনফিডেন্ট, তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেন জিততে না, হচ্ছে? আমি তোলাতে হয়েছে। আমার নিজের অন্তত মনে হয় গুজরাটে একটা গুজরাটি অস্মিতা কাজ করবে। অবশ্যই তার মোদি কারণ- নিজে তার কারণ গুজরাটের মোদি, বাসিন্দা, অমিত শাহ গুজরাটের সেটা লোক, দুবার কাজ করেছে, আবারও কাজ কিন্তু করবে। একটা চা 3বার ফুটিয়ে খেতে নেই। দেশের গুজরাট মানুষ সম্পর্কে জানে কিছু যে বলবো দুধ না। চা 3বার ফুটিয়ে খেতে নেই। অরূপ, আমার যদি তোমাদের বলা হয়ে থাকে, আমি একটা খালি কথা বলতে চাই। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে শিবসেনার ক্ষেত্রে যেটা দেবজিৎ বলেছে, আমি নিশ্চয়ই ওদের পলিটিক্যাল জায়গা থেকে বলছি, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, একনাথ শিন্ডের থেকে অনেক বেশি উত্তরাধিকারী ছিল কিন্তু তার রাজ ঠাকরে হ্যাজ ফেইল্ড। সুতরাং সেখানে কিন্তু মানুষ দেখিয়ে দিয়েছে যে কার কাছে অন্তত মহারাষ্ট্রবাদী হিন্দুত্বের ভোটটা আছে। 1, 2, আমি বলছি যে হিন্দু মুসলিমের থেকেও যেটা বড় ফ্যাক্টর কাজ করছে, সেটা আমরা ধরছি না রাজপুত ফ্যাক্টর এবং অগ্নিবীর ফ্যাক্টর, এবং যেটা অনেকখানি বড়ভাবে সেটা বিহারের না, ক্ষেত্রে, বিহারে নয়, খালি রাজস্থানে সমস্ত ক্ষত্রিয় বেল্টে, যেটা আমি বলছি, যেটা দেখা যাচ্ছে 7টা, ওটা অনেকে বলছেন 10টাও হতে পারে। এই যে জায়গাটা, তার কোনো আঁচ, উল্টো দিক থেকে বলি, কাছের রাজ্য গুজরাটের কোথাও পড়বে না, এবং তার সঙ্গে সঙ্গে মধ্যপ্রদেশের একটি, এবং ছিন্দওয়ারা ছাড়া কোথাও পাইনি। আর এখানে 2টি আসন পেয়েছিল কেবলমাত্র এতে ছত্তিশগড়ে। এই দুটো জায়গা থেকে যদি বেরোয়, তাহলে কিন্তু আমরা ওভারঅল যে প্রজেকশনটা যাচ্ছে, সেই প্রজেকশনটা কিন্তু বিজেপির একটা দিক থেকে আমি অরূপের সঙ্গে একমত, পুরো খুব একটা দুশ্চিন্তার কারণ। হিন্দি হার্টল্যান্ডে বিজেপি কমছে। আমি আলোচনায় ফিরবো, 33% কমাতে হবে আপনাকে। আলোচনায় ফিরবো, একটা বিরতি নিতেই হচ্ছে, সঙ্গে থাকবে। এই অন্যান্য